আমি কেঁপে উঠলাম যখন সকালে সুতো দিয়ে হাতের মেহেদি আঁকছিলাম। ছেলে সাহিল জেগে উঠে দেখল। জিজ্ঞেস করল, কিসের মেহেদি মা? কোনো অনুষ্ঠান আছে? আমি বললাম, না, এমনি। কিন্তু তারপর যা হলো তাতে আমি ভয়ে শিউরে উঠলাম। আমি ছোট থেকেই মেহেদি পছন্দ করি। মাঝে মাঝে নিজের হাতে মেহেদি লাগাই, এমনি শখের জন্য। সেদিন সকালে বসেছিলাম বারান্দায়, হাতে মেহেদির নকশা আঁকছিলাম। সাহিল ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেল। কিসের মেহেদি মা? কোনো অনুষ্ঠান আছে? সে জিজ্ঞেস করল। না, এমনি। আমি হাসলাম। সাহিল আমার পাশে বসে মেহেদির নকশা দেখতে লাগল। আমি হাতে গোল গোল ফুলের নকশা আঁকছিলাম। সাহিল চুপ করে দেখছে। আমি ভাবলাম সে মেহেদির প্রতি আগ্রহী হয়ে উঠেছে। সুন্দর হচ্ছে, তাই না? আমি জিজ্ঞেস করলাম। সাহিল উত্তর দিল না। হঠাৎ সে আমার আঙুল ধরে বলল, তোমার হাতে এর চেয়ে সুন্দর নকশা থাকতে পারত। কেমন? আমি জিজ্ঞেস করলাম। বিয়ের মেহেদি। সাহিল আমার চোখে চোখ রাখল। বিয়ের মেহেদি? আমি হাসলাম। আমার বিয়ে তো হয়ে গেছে অনেক বছর আগে। তোমার বাবার সাথে গি। মা। সাহিল আমার হাত আরও শক্ত করে ধরল। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি বললাম। না মা। সাহিল মাথা নাড়ল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। মেহেদির সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়ল। আমি হতবাক হয়ে তাকালাম সাহিলের দিকে। বিয়ে করো আমাকে, সে বলল। সাহিল। আমি হাত ছাড়িয়ে নিলাম। তুমি কি বলছ? আমি তোমাকে ভালোবাসি মা। সাহিল আমার চোখের দিকে তাকিয়ে বলল। শুধু ছেলে হিসেবে নয়, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। এটা অসম্ভব। আমি রাগে ফেটে পড়লাম। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি জানি মা। সাহিল শান্ত স্বরে বলল। কিন্তু আমার অনুভূতি এটাই। আমি আর লুকাতে পারছি না গি। এটা বিকৃত। আমি চিৎকার করে উঠলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মা, শান্ত হও। সাহিল আমার হাত ধরার চেষ্টা করল। আমাকে ছুঁজো না। আমি হাত সরিয়ে নিলাম। মেহেদি এখনও ভিজে ছিল, আমার আঙুলে লাল রঙের দাগ। আমার সারা শরীর কাঁপছিল রাগে, ঘৃণায়, ভয়ে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম অভিজিৎ দাস, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, তন্ময় আর শ্রেয়া। তন্ময় ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। শ্রেয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের থাকার জায়গাটা শহরের থেকে একটু দূরে। আমার স্বামী একটি ওষুধ কোম্পানিতে কাজ করে। অভিজিৎ প্রায় বাইরে থাকে তার কাজের জন্য। আমি বাসায় থেকে ফ্রিল্যান্স লেখালেখির কাজ করি। আমার মেহেদি আঁকার খুব শখ, ওটাই আমার হবি। সেদিন সকালে আমি বারান্দায় বসে মেহেদি আঁকছিলাম, তন্ময় ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল আমি মেহেদি আঁকছি। কিসের মেহেদি মা? কোনো অনুষ্ঠান আছে? সে জিজ্ঞেস করল। আমি ওকে বললাম যে এমনি শখের জন্য করছি। সে পাশে বসে আমার হাতের মেহেদি দেখতে লাগল। তারপর হঠাৎ করেই সে বলল, মা, আজ রাতে ঘুমাবার আগে তোমার সাথে একটা জরুরি কথা আছে। তুমি কি শুনবে? আমি বললাম, অবশ্যই শুনব। কি কথা? এখনই বল না গি। সে মাথা নাড়ল, না, এখন নয়। রাতে বলব কি। তারপর সে উঠে চলে গেল। সারাদিন আমি ভাবতে লাগলাম কি এমন কথা যা সে রাতে বলতে চায়। আমি ভাবলাম হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে বা হয়তো কোনো সমস্যায় পড়েছে কলেজে। সেদিন রাতে তন্ময় আমার ঘরে এলো। মা, আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ, সে বলল। কি হয়েছে? তুমি কি কোনো বিপদে আছো? না মা, বিপদ না, সে নিচু স্বরে বলল। আমি কিছু দেখেছি। কি দেখেছ? বাবা। সে থামল। তোমার বাবা? কি হয়েছে তাকে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। মা, বাবা আমাদের সাথে ঠিক ব্যবহার করছে না, তন্ময় বলল। মানে? আমি বুঝতে পারলাম না। বাবা? বাবা অন্য একটি পরিবার রেখেছে গি। আমি স্থির হয়ে গেলাম। তন্ময় কি বলছে আমি বুঝতে পারছিলাম না। কি বলছো তুমি? কিভাবে জানলে? আমি ওর ফোন দেখেছি, তন্ময় বলল। ওর ফোনে ছবি আছে আরেকটি মহিলার সাথে আর দুটো ছোট বাচ্চার সাথে।
ওদের বাসার ঠিকানাও পেয়েছি। আমার হাত কাঁপতে লাগল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। অভিজিৎ, যাকে আমি 12 বছর ধরে বিবাহ করেছি, যার সাথে আমার 2টি সন্তান, সে কিভাবে এমন করতে পারে? তুমি নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় তার ফোন বের করল। আমি স্ক্রিনশট নিয়েছি বাবার ফোন থেকে। সে আমাকে দেখাল। সত্যিই অভিজিৎ একটি মহিলার সাথে দাঁড়িয়ে আছে, 2টি ছোট বাচ্চা তাদের সামনে। আমি অবাক হয়ে গেলাম। আমার মাথা ঘুরতে লাগল। এতদিন সে আমাকে ধোঁকা দিয়েছে। আরও কি জানো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি ওদের ঠিকানা জানি, তন্ময় বলল। গত সপ্তাহে আমি ওদের বাসায় গিয়েছিলাম। তুমি গিয়েছিলে? হ্যাঁ। আমি ওদের বাসার সামনে অপেক্ষা করেছিলাম। দেখেছিলাম বাবা ওখানে ঢুকছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে শুরু করলাম। তন্ময় আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি কি করবে এখন? আমি জানতাম না কি করব। আমি আমার সন্তানদের নিয়ে ভাবলাম, আমাদের পরিবারের কথা ভাবলাম। মা, আমি তোমাকে সাহায্য করব, তন্ময় বলল। আমি তোমার পাশে আছি। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। অভিজিৎ বাড়িতে ছিল না, সে ব্যবসার কাজে বাইরে গেছে বলে বলেছিল। আমি এখন জানি সে কোথায় আছে। পরদিন সকালে আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি নিজে গিয়ে দেখব। আমি জানতে চাই সত্যিই এটা হচ্ছে কিনা। শ্রেয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি তন্ময়ের কাছ থেকে ঠিকানাটা নিলাম। আমি তোমার সাথে যাব, মা, তন্ময় বলল। না, আমি একা যাব, আমি জোর দিয়ে বললাম। কারণ আমি জানি না সেখানে গিয়ে আমি কি করব। আমি ট্যাক্সি করে ঠিকানায় পৌঁছালাম। এটা ছিল আমাদের বাসা থেকে অনেকটা দূরে, শহরের অন্য প্রান্তে। একটি ছোট বাড়ি, গোলাপ ফুলের বাগান সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে বাড়িটার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবো, কিভাবে মুখোমুখি হব, আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমি জানতাম আমাকে এটা করতেই হবে। আমি দরজায় নক করলাম। দরজা খুলে গেল। একটি মহিলা দাঁড়িয়ে আছে। সে আমার চেয়ে বয়সে ছোট দেখাচ্ছে, মাঝারি উচ্চতার, সুন্দর মুখ। আপনি কে? সে জিজ্ঞেস করল। আমি কাঁপা গলায় বললাম, আমি অভিজিৎ দাসের স্ত্রী। তার মুখের রং বদলে গেল। সে আমার দিকে বিস্ফারিত চোখে তাকাল। কি? সে বিটবিট করল। আমি জানি অভিজিৎ এখানে আসে, আমি বললাম। আমি জানি সে আপনার সাথে সম্পর্ক রেখেছে। মহিলাটি হঠাৎ করে কাঁদতে শুরু করল। আপনি ভুল করছেন, সে বলল। অভিজিৎ আমার স্বামী নয়। আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমার ছেলে দেখেছে। আপনাদের ছবি আছে অভিজিতের ফোনে। আসুন, ভেতরে আসুন, সে আমাকে ভেতরে আসতে বলল। আমি ভয়ে ভয়ে ভেতরে গেলাম। ঘরটি ছোট কিন্তু পরিপাটি। সোফায় বসে 2টি ছোট বাচ্চা টিভি দেখছিল। শুনুন, মহিলাটি বলল, আমার নাম শাম্মী। আমি অভিজিৎ দাসের ভাবি। তার বড় ভাই আমাকে বিয়ে করেছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কিন্তু অভিজিৎ তো বলেছে তার কোনো ভাই নেই। আপনি কি জানেন না? শাম্মী বলল। অভিজিৎ তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে বছর 15 আগে। তার বাবা তাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। তারপর থেকে সে তার পরিবারের সাথে যোগাযোগ রাখে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অভিজিৎ আমাকে বলেছিল তার বাবা মা মারা গেছে, কোনো ভাইবোন নেই। কিন্তু তারপর কেন সে এখানে আসে? আমি জিজ্ঞেস করলাম। আমার স্বামী অনুপম মারা গেছে 1 বছর আগে, শাম্মী বলল, চোখে পানি এসে গেল তার। সে জানতে পেরেছে। সে আমাকে আর্থিক সাহায্য করে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কেন সে আমাকে বলেনি? আমি জানি না, শাম্মী বলল। আপনি তাকে জিজ্ঞেস করুন। শাম্মী আমাকে চা দিল। আমরা কথা বলতে লাগলাম। ধীরে ধীরে আমি জানতে পারলাম অভিজিতের গোপন অতীত সম্পর্কে, যা সে আমার থেকে লুকিয়ে রেখেছিল এতদিন। আমি জানলাম অভিজিৎ একটি বড় পরিবার থেকে এসেছে। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। অভিজিৎ তার পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিতে চায়নি, সে চেয়েছিল ডাক্তার হতে। এই নিয়ে তার বাবার সাথে ঝগড়া হয় এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর সে ডাক্তারি পড়তে যায়নি, কারণ তার টাকা ছিল না। সে ওষুধ কোম্পানিতে কাজ নিয়েছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল আমার জন্য। আপনি জানেন, শাম্মী হঠাৎ করে বলল, অভিজিৎ আসলে একটি বড় রহস্য লুকিয়ে রেখেছে।
কি রহস্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। আপনি জানেন না তিনি কেন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন? শাম্মী জিজ্ঞেস করল। আপনি বললেন ডাক্তারি পড়ার ইচ্ছা নিয়ে ঝগড়া হয়েছিল। না, সেটা ছিল আসল কারণ নয়, শাম্মী বলল। অভিজিৎ জেনেছিল যে তার বাবা আসলে তার আসল বাবা নয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। অভিজিতের মা অন্য একজনের সাথে সম্পর্ক রেখেছিলেন, শাম্মী বলল। অভিজিৎ তার ফলশ্রুতিকু। আমি এখন বুঝতে পারছিলাম কেন অভিজিৎ তার অতীত সম্পর্কে কথা বলতে চায় না। আর কি কি লুকিয়ে রেখেছে সে? আমি জিজ্ঞেস করলাম। শাম্মী একটু ইতস্তত করল। আমি জানি না আমার বলা উচিত কিনা। দয়া করে বলুন, আমি অনুরোধ করলাম। আমি তার স্ত্রী গু। অভিজিৎ। অভিজিৎ আসলে একজন গোয়েন্দা, শাম্মী বলল। গোয়েন্দা? আমি হেসে উঠলাম। আপনি কি বলছেন? সত্যি, শাম্মী বলল। অভিজিৎ একটি গুপ্ত সংস্থার জন্য কাজ করে। তার ওষুধ কোম্পানির চাকরি আসলে একটি ঢাল মাত্র। আমার হাসি থেমে গেল। এটা কি সম্ভব? আমার স্বামী একজন গুপ্তচর? আমি বিশ্বাস করি না, আমি বললাম। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, শাম্মী বলল। কিন্তু এটাই সত্য। অনুপমও সেই সংস্থার সাথে যুক্ত ছিল। তারা একসাথে কাজ করত। এখন আমি আর কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যাকে আমি 12 বছর ধরে চিনি, আসলে আমি তাকে চিনি না। কিন্তু এখন কি হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। সে কি ধরনের কাজ করে? সে খুব বিপজ্জনক একটি মিশনে আছে, শাম্মী বলল। সে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর পিছনে লেগেছে। আমি উঠে দাঁড়ালাম। আমার মাথা ঘুরছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি যেতে চাই, আমি বললাম। একটা জিনিস, শাম্মী আমাকে ধরে রাখল। অভিজিৎ বিপদে আছে। তাকে হুমকি দেওয়া হয়েছে। সে আপনাদের রক্ষা করতে চায়, তাই সে আপনাদের থেকে দূরে থাকছে। আমি কাঁপতে লাগলাম। কি ধরনের বিপদ? তারা জানে অভিজিৎ তাদের পিছনে লেগেছে, শাম্মী বলল। তারা তাকে খুন করতে চায়। আমি বাড়ি ফিরে এলাম, মাথা ভারী হয়ে গেছে। আমি কাকে বিশ্বাস করব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে ফিরে আমি দেখলাম তন্ময় অপেক্ষা করছে। কি হলো মা? সে জিজ্ঞেস করল। আমি তাকে সব বললাম। সে অবাক হয়ে শুনল। আমি বাবাকে চিনতাম না, সে বলল। কিন্তু মা, এটা কি সত্যি? নাকি এটা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য একটা গল্প? আমিও জানি না, আমি বললাম। আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই।